শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ন্যূনতম কোথাও কোনো অবদান আছে কিনা এটা কেউ দেখাতে পারবেন না। এটি একটা রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত নমিনেশন এবং সেটি তাকে আর্থিকভাবে বেনিফিটেড করেছে, তাকে একটা স্ট্রাচার প্রদান করেছে, তাকে গ্লোব ট্রটারে পরিণত করেছে এবং এই নোবেল ভাঙিয়ে তিনি এটা তার ব্যবসার চালান বলতে পারেন, এটা ভাঙিয়ে তিনি চলছেন। স্যার এখানে এম এ কাসেম বলেছেন, তিনি অনেক কিছু বলেছেন, আমি সরাসরি আপনাকে প্রশ্নটি করি। আমাদের দেশপ্রেমিক কোট আনকোট দেশপ্রেমিক সেনাবাহিনী কি করছে? কোথায় আমাদের সেনাপ্রধান? সেনাপ্রধান কি আছেন বাহিনীতে এখনো? ডেফিনেটলি আছেন, তিনি অবশ্যই আছেন। সিরিয়াসলি স্যার সেনাপ্রধান আছেন? ডেফিনেটলি, শিওর স্যার? কোনো সন্দেহ নেই। তিনি একজন পেশাদার সৈনিক, সমন্বয়ক, এবং সে কারণে এখন পর্যন্ত তিনি ধৈর্য ধরে আছেন। তিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতির প্রতি আনুগত, বিশ্বস্ত, এবং কদিন আগে বছর খানেকের নীরবতা ভেঙে মহামান্য রাষ্ট্রপতি সেনানিবাসে এসেছিলেন, তিনি ফটো সেশনে যুক্ত হয়েছিলেন এবং পিজিআর এর যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি অবজার্ভ করে গেছেন। সেখানে তিন বাহিনীর প্রধান বৃন্দ, স্যার সেটা নিয়ে আপনার সঙ্গে আমার এই প্ল্যাটফর্মে আমরা আয়োজন করেছিলাম, আপনি বলেছেন আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি আমাকে বলুন, সেনাপ্রধান বলেছিলেন এই দেশের দায়িত্ব তার, 5ই আগস্ট তিনি এই ঘোষণা দিয়েছিলেন, তারপরে কোথায় তিনি? তারপরে তিনি বলেন এনাফ ইজ এনাফ। আর কত এরকম প্রাণ গেলে তার এনাফ হবে? আমরা কি জানতে চাইতে পারি তার কাছে? দেখুন, তিনি সুশৃঙ্খল একটি বাহিনীর নেতৃত্ব করছেন। অফিসিয়াল যে ফাসাদ তার মধ্যে থেকেই কিন্তু তাকে অপারেট করতে হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় কার হাতে? প্রফেসর ইউনূস এবং খলিল সাহেবের হাতে। এখন ক্লাইভের সময় আমরা যেমন দ্বৈত শাসনের পাল্লায় পড়ে রীতিমতো মন্বন্তরের সম্মুখীন হয়েছিলাম, সেরকম একটি দ্বৈত শাসন চলছে এখন বাংলাদেশে। ফলে এরকমটি হবে, সেটাই তো স্বাভাবিক। না না না, আমি আপনার কথা মানতে রাজি না। তাহলে তিনি কেন 5ই আগস্ট বলেছিলেন যে এই দেশের দায়িত্ব তার? তারপরে মহলের মতে দুবার তাকে সরিয়ে দেবার চেষ্টা হয়েছে। এখন এই পরিস্থিতিতে তার পক্ষে যতটুকু রেস্ট্রেইন দেখানো সম্ভব তাই তিনি দেখাচ্ছেন। স্যার এই যে আরেকটি দেখুন, আরেকটি বিষয় শেখ শিপন বলেছেন, এটা নিয়ে আমি আজকেও একটু আলোচনা করেছিলাম। 15 বছর কেন, আমরা কি কোনোদিনও দেখেছি কোন মসজিদের ইমামকে কোপানো হয়েছে? এখন ধরুন, যিনি নেতৃত্ব দিচ্ছেন তার বিশ্বাসের জায়গাটা নিয়ে তো জাতীয় আলোচনা ইতিমধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। মেইনস্ট্রিম 4টি রাজনৈতিক দলের পক্ষ থেকেই প্রত্যক্ষ ভাবে সন্দেহের আপনার তীর ছুড়ে দেওয়া হয়েছে। তার হৃদয়ে পবিত্র আত্মা ভর করেছে কিনা সেটা নিয়ে সরেজ আলোচনা জমে উঠেছে। তার প্রথমা স্ত্রীর হাত ধরে তিনি যে বিশ্বাসী হয়েছেন, বিশ্বাস স্থাপন করেছেন, সেইটি পরিত্যাগ করেছেন কিনা সেটির কোনো প্রমাণ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তিনি তার পক্ষ থেকে জানান দেননি। কত বিষয়ে তিনি নানান রকমের জানান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এ বিষয়টা তিনি নিশ্চুপ। ফলে আমরা তাকে শুধুমাত্র ওয়াজেব যে শর্ত সেটি পালন করার ব্যাপারে আগ্রহী দেখি। সেখানে আবার লোক সেট করা থাকে, তারা বলে আপনাকে 5 বছরের জন্য আমরা মস্তদে দেখতে চাই, দালালদের কথা শুনবেন না। এখন সেটা তাকে আবেগ তাড়িত করে, আবেগ আপ্লুত করে, এবং তার রেফারেন্স দিয়ে তিনি আল জাজিরার মতো গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদান করেন এবং জানান দেন যে ঈদের মাঠের মুসল্লিরা তাকে 5 বছরের জন্য চায়। স্যার এখানে ধ্রুপদ প্রশ্নটি করেছেন, মন্তব্য বলা যেতে পারে,
বিএনপির কর্মকাণ্ড যেন নেতিবাচক হয়, সেটাও কি ডিজাইন করা যেন চাঁদাবাজি করতে পারে আর ফাঁদে পা দেয় তারা? ডেফিনেটলি গ্র্যান্ড স্কিমের অংশ। আপনার যেখানে একটি রেজিম ফেলে দিতে পারে তারা, সেখানে এটি তো রীতিমতো সহজ কাজ তাদের জন্য। এটা খুব ইন্টারেস্টিং। আমি মাঝে মধ্যে ভাবি এই প্রশ্নটি করব, নানান কারণে করা হয়ে যায় না। আমি খোঁজও নিতে চাই। আমাদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আমরা জানি তিনি সেনা তত্ত্বাবধানে আছেন। তার অবস্থা কি? এখানে তিনি মন্তব্য করেছেন যে শিরিন শারমিন চৌধুরী কি এই সরকারের শেষ দাবার চাল হতে যাচ্ছেন? দেখুন, সেই চেষ্টা ইতিমধ্যে করা হয়েছে এবং আমি যতটুকু শুনেছি জানি তিনি কোঅপারেট করেননি, কোল্ড শোল্ডার দেখিয়েছেন, তিনি প্রত্যাখ্যান করেছেন এ ধরনের ভূমিকা। সেটা আপনি বলছেন যে আওয়ামী লীগকে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, রাইট? জি, সেই ব্যাপারে তিনি অস্বীকৃতি প্রদান। আওয়ামী লীগকে নতুন করে সাজানোর জন্য, মানে মাইনাস শেখ হাসিনা করার জন্য তারা শিরিন শারমিন চৌধুরী ওদিকে আইভি রহমান নাকি নারায়ণগঞ্জের কি নাম, সেলিনা হায়াত রাইট, এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে, এই তিনজনকে নিয়ে, সাবের হোসেন চৌধুরী, এই চারজনকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু তারা কেউই রাজি হননি। এমনকি আমি স্যার জানি তৃণমূলের সঙ্গে আমার, আওয়ামী লীগের তৃণমূলের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও শেখ হাসিনা ছাড়া আর কাউকে গ্রহণ করতে রাজি নয়। মানে দলের ভেতরে শেখ হাসিনার প্রশ্নে মানুষ একেবারেই, মানে দলের কর্মীরা, সেটি যে পর্যায়েরই হোক না কেন, তারা একদম একাট্টা, তারা শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে মানতে রাজি নয়। আপনিও নিশ্চয়ই সেটি জানেন। দেখুন, আপনার 111 রেজিম চেষ্টা করেছিল শেখ হাসিনাকে আপনার নির্বাসনে রেখে দিতে, শেষ অব্দি কিন্তু তারা ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া তো দেশান্তর হতে চাননি টু স্টার্ট উইথ, ফলে এই দুই নেত্রীর কারণে 111 রেজিম ফেল করে গিয়েছিল। এখনো যারা প্রকাশ্য রাজনীতি করেন এবং হাল ধরে আছেন সংশ্লিষ্ট দলগুলোর, তারা দৃঢ় প্রতিজ্ঞ যদি থাকেন, তাহলে কোনো অবস্থায় কোন রকমের ষড়যন্ত্র কার্যকর করা সম্ভবপর হবে না। বাংলাদেশ তার ঠিকানা খুঁজে পাবে। এখানে একজন একটি মন্তব্য করেছেন, শেখ শিপন, তিনি বলেছেন যে আমি গতকাল একটি রিপোর্ট করেছি, একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছি, অনেকদিন পরে একটা অনুসন্ধানী প্রতিবেদন আমি করেছি। আপনি জানেন স্যার, আমি নিজে একজন অনুসন্ধানী সাংবাদিক। গতকাল যে প্রতিবেদনটি করেছি, বাংলাদেশের মিডিয়া কিভাবে আসলে মেটিকুলাসলি ডিজাইনড ছিল, সেটি আপনারা অনেকে দেখতে পারেন। প্রতিবেদনটা আমার এখনো আছে। এখানে শেখ শিপন, আমি সেটা প্রত্যক্ষ করেছি। জি, এখানে একজন মন্তব্য করেছেন যে যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান একজন জঙ্গিবাদী, ওর বিষয়ে কোনো মন্তব্য করুন। দেখুন, আপনি ব্যক্তিগতভাবে কাউরে আক্রমণ করেন না, বা করাটা ঠিক নয়। একজন উপস্থাপিকা, ঠিক আছে, ফাইন, হ্যাঁ, আমি কোন নীতির সঙ্গে আপোষ করব, কোন নীতির সঙ্গে আপোষ করব না, এগুলো অনেক ওরিয়েন্টেশনেরও ব্যাপার আছে, শিক্ষারও ব্যাপার আছে, আন্ডারস্ট্যান্ডিং, প্রফেশনালিজমেরও ব্যাপার রয়েছে। ফলে আপনারা ব্যক্তিকে টার্গেট না করে আপনারা পুরো মেকানিজমটা বোঝার চেষ্টা করেন। মেকানিজমটাই এরকম যে আপনি ওই ফাঁদে পড়বেন, কিংবা মানে আপনি নিজে কখন গুটি হয়ে যাচ্ছেন, ইউ নেভার নো। আমি কি ভুল বললাম স্যার? না, আপনি অতিশয়োক্তি করেছেন বলে আমি মনে করি না। বিষয়টা ওই যে ছায়ার সঙ্গে লড়াই করবার মতো একটা বিষয়। আপনি যেখানে যাবেন, ছায়া আপনার সঙ্গে সঙ্গে যাবে। আপনি আছেন বলেই ছায়াটি আছে। বিষয়টা অনেকটা সেই রকম অপরিহার্য। ধরি মাছ নাচুই পানি উত্তর দিলেন, কিন্তু মানুষের যে দায়িত্বটি আছে সেই জায়গাটা যদি একটু বলেন। আমরা মানুষরাও কিন্তু অত সচেতন না স্যার। আমাদেরকে আসলে ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে, প্রশ্ন করতে শিখতে হবে, এবং সেই সঙ্গে যাহাই তাহাই বস্তু নিশ্চয়তার সঙ্গে সাদাকে সাদা এবং কালোকে কালি বলতে হবে। জি স্যার, এখানে হোসাইন আহমেদ হারুন একটি মন্তব্য করেছেন যে সবাই সেনাবাহিনীর সমালোচনা করতে ভয় পায়।
আপনিও নিশ্চয়ই ভয় পান, আপনি মনে করবেন আপনি বাহিনীর একজন। হ্যাঁ, হ্যাঁ, তাই না, দেখুন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের স্পেস কিন্তু আছে, এবং সেই জন্যই দরবার আয়োজন করা হয়। শেষে বলা হয় কারো কোনো ডাউট আছে কিনা, তখন খোলামেলাই কিন্তু কথা বলবার চল আছে, পার্ট অফ দ্য সিস্টেম। আমি 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 এই কথাটার সঙ্গে একমত। এখানে এই যে এম এ কাশেম মন্তব্যটি করেছেন, যখন ঘরে চোর আসে তখন বলে দেখি না কি করে, দেখি না কি করে, চোর সব প্যাকেট করে নিয়ে চলে যায়, তারপরে গৃহস্থ বলে দেখি না কি করে, রাইট? তো আমাদের সেনাবাহিনীরা হচ্ছে, আপনি যেটা বলছেন যে তারা খুব পেশাদার, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে কে বলেছে? আর ধৈর্যের পরীক্ষা মানে কি? ওই যে চোর আসার মতো দেখি না কি করে, দেখি না কি করে, কত দূর যেতে পারে, বিষয়টা কি এরকম স্যার? ডেফিনেটলি না, তারা মূলত বাহিনী হিসেবে রুলস অফ দ্য গেম, যেটাকে আমরা সিভিল অর্থে বলি, রুলস অফ এঙ্গেজমেন্ট দ্বারা পরিচালিত হয়। কি করা যাবে কি করা যাবে না সেটা আগে থেকেই তাদের বলে দেওয়া হয়। আপনি বলেন যখন তাদের এমটিএন প্রদান করা হয়, নোটিস টু মুভ, শিক্ষা নাই, তারা মনে করে তারা হচ্ছে গিয়ে আপনার জাতিসংঘের যে শান্তি মিশনে যাওয়ার সেই সুযোগ, ডলার কামানোর যেই সুযোগ, সেগুলো তাদের হারিয়ে যাবে, তাই তো? ডেফিনেটলি সেই জায়গাটা এখন আমাদের সশস্ত্র বাহিনীর নেই। আগের মতো জাতিসংঘ সেই রকম রিসোর্সফুল অবস্থায়ও নেই। এই মাসে, অর্থাৎ সামনের মাসে যুক্তরাষ্ট্র রিথিং করবে, তারা যে চাঁদাটা দেয়, যার উপর ভিত্তি করে মূলত জাতিসংঘ বলিয়ান, তাতে কিন্তু রিসোর্স ঘাটতি দেখা দেবে। সুতরাং ওই যে জাতিসংঘ মিশন, সেটা ভবিষ্যতে আগের মতো আর রমরমা থাকবে না। জি, স্যার আমি শেষ প্রশ্ন করব আপনাকে, এটি লাস্ট, যে বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, আপনার কি মনে হয় এটি আরো ঘোলাটে হবে, নাকি এখান থেকে কোনো ভালোর দিকে আগাবে? মানে আর কত অন্ধকার, আরো কত ঘন হলে পরে মনে হবে না? দেখুন, যে অদৃশ্য শক্তি পেয়ে বসেছে আমাদের, তারা ডেফিনেটলি এটা আরো ঘোলা করার চেষ্টা করবেন। যত ঘোলা হবে তত তাদের মাছ শিকারের সুবিধা হবে। কিন্তু আপনার অন্ধকারের পরেই থাকে আলো। আমরা আশাবাদী অবশেষে এই তমসাচ্ছন্ন পরিবেশের অবসান ঘটবে। আমরা নব সূর্যের উদ্ভাসিত হব। জি, আমি মেটিকুলাসলি এমনই ডিজাইন করা, যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মিডিয়া যেমন জিম্মি, ঠিক এমনি ভাবে হাসনাত আব্দুল্লাহ, তিনি মিডিয়াকে হুমকি দিয়েছেন এই কদিন আগে, যমুনা টিভিকে হুমকি দিয়েছেন, রাইট? তারপরে দেখলাম এক নারী এসে যমুনা টিভির, যমুনার যেই, সরি যমুনা না, বসুন্ধরা গ্রুপের মালিকের বিরুদ্ধে এক অভিযোগ এনে হাজির করেছে। এগুলো মনে হয় মেটিকুলাসলি প্ল্যান, মানুষকে চাপে রাখা, পাকড়াও করা। মানে আমি জানি না এই মানুষ কি এগুলো বিশ্বাস করে স্যার? পার্টলি করে, ডেফিনেটলি, কারণ ওইগুলো অনেক পুরনো কৌশল। ন্যাচারালি আপনার প্রতারিত হওয়াটা খুব, কেউ যদি হন, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।